শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আমাদের স্বাস্থ্যসেবায় বড় রকমের অগ্রগতি হয়েছে। গত কয়েক দশকে আমরা নানান সূচকে এগিয়েছি, বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এই অগ্রগতি। কিন্তু এই অগ্রগতি সত্ত্বেও আমাদের পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে অর্থনৈতিক এবং শিক্ষাগতভাবে যারা পিছিয়ে আছেন, তাদের চ্যালেঞ্জগুলো অনন্য এবং তাদের এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের এখনও অনেক দূর যেতে হবে। এই ক্ষেত্রে আমাদের সরকারের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠান কাজ করছে। আজকে আমরা এরকম একটি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে কথা বলবো এবং একই সাথে বোঝার চেষ্টা করব আমাদের দরিদ্র এবং প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো কী কী এবং কোথায় কোথায় আমাদের এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে। এ বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে এবং অনলাইনে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবেন আরেকজন অতিথি। দুজনেরই পরিচয়, তারা জিওন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান কর্ণধার। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথিদের স্টুডিওতে এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি ব্যবস্থাপনা পরিচালক, জিওন ফাউন্ডেশন। রফিকুল ইসলাম, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জিওন ফাউন্ডেশনের ফাউন্ডার এবং চেয়ারপারসন রুবায়েত খান। রুবায়েত খান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জিওন ফাউন্ডেশন নিয়ে শুনবো, তাদের কিভাবে সূচনাটা হলো এবং কোন কোন জায়গায় কাজ করছে সেই বিষয়টাই আমরা আজকে বিশেষ করে গুরুত্ব দিতে চাই। আপনাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা আসলে প্রান্তিক মানুষের যেই চ্যালেঞ্জগুলো সেগুলো তুলে আনতে চাই। সুতরাং প্রথম প্রশ্ন মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার কাছে, যে আপনাদের এই যে কার্যক্রম যেগুলো পরিচালনা করছেন প্রায় দীর্ঘ সময় ধরে, তার সাপেক্ষে বলবেন যে প্রান্তিক মানুষের বাংলাদেশের মূল স্বাস্থ্য চ্যালেঞ্জগুলো কী কী এবং জিওন ফাউন্ডেশন কোন কোন জায়গায় ভূমিকা রাখছে? ধন্যবাদ মোশাররফ সাহেব। মেইনলি প্রান্তিক মানুষের যে চ্যালেঞ্জেসগুলো একটা না, অনেকগুলো আমরা বলতে পারি। কিন্তু আমরা যে জিনিসটা দেখেছি যে গ্রামে গঞ্জে যারা আছেন প্রান্তিক বা হদ্দদরিদ্র আমি যদি বলে থাকি, এরা ওই পর্যন্ত যেতেই পারে না চিকিৎসার জন্য। আমরা সাধারণত যেটা ভেবে থাকি যে একটা কোয়ালিফাইড ডক্টর, মিনিমাম MBBS বা যারা প্র্যাকটিস জিপি করছেন, ওই পর্যন্ত যাওয়ার মতো তাদের সামর্থ্য নেই, ওই ফি দেওয়ারও সামর্থ্য নেই। এবং ওইখান থেকে অনেক যে জায়গা আছে যেখান থেকে অনেক ডিস্টেন্সে ওনারা বসেন, সেটুকু যাওয়ার সামর্থ্য নেই। তো এর কারণেই ওদের মূল চিকিৎসাটা যেটা হয় সেটা হলো আমাদের যারা করছেন, যারা নাকি প্রাথমিক চিকিৎসা সেবক PHP, ওনাদের দ্বারাই হচ্ছে। সো তাতে করে একটা জিনিস যেটা হচ্ছে যে অনেক কিছু তাদের ডিজিজ আছে, সেটা কমিউনিকেবল হোক বা নন কমিউনিকেবল, আইডেন্টিফাই হচ্ছে না। এটা একটা বড় চ্যালেঞ্জ। যেমন ডায়াবেটিসের কতগুলো অনেক রোগী আছে গ্রামে গঞ্জে, বাট ইট ইজ নট আইডেন্টিফাইড। কারণটা হলো যে ওই চ্যালেঞ্জ, তারা তো ওই পর্যন্ত যেতে পারছে না। তারপরে আমরা আরও যে প্রাসঙ্গিক যে কথাগুলো বলবো, সে আমার এখন দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার বা আপনার যেগুলো আছে মেয়েদের, যে এই উইমেন ফোক ডিজিজেস যেগুলো, মানে মেয়েদের যেগুলো, এগুলো তো আরও শাই ডিজিজ, এরা তো আরোই পাচ্ছে না। এটা একটা অনেক বড় একটা অন্তরা এবং চ্যালেঞ্জ। এটার জন্য যদিও অনেক অর্গানাইজেশন কাজ করছে, কিন্তু যতই কাজ করুক না কেন ওই লেভেলে বা তাদেরকে যে ওই পর্যন্ত পৌঁছানো দেওয়ার মতো ওরকম এখনো হচ্ছে না। আচ্ছা, এটাই হলো আমাদের। তাহলে দুটো জায়গায় আইডেন্টিফাই করেছেন। একটি আমরা বুঝতে পারছি যে কোয়ালিফাইড ডাক্তারদের কাছে অ্যাক্সেস যেটা, সেখানেও যেমন একটি অসুবিধা আছে এবং অনেক অসুখ আছে যেগুলো আসলে আইডেন্টিফাইডই হচ্ছে না, শনাক্তকরণই করা যাচ্ছে না। এটি একটি বড় রকমের চ্যালেঞ্জ রয়ে গেছে। এই জায়গায় যদি ছোট করে যে জিওন ফাউন্ডেশন এই দুটো চ্যালেঞ্জ সহ আরও কোন কোন জায়গায় আপনারা কাজ করার চেষ্টা করছেন? মেইনলি আমাদের যে এটা হলো, যেহেতু আমরা প্রাথমিক চিকিৎসা, বাংলাদেশের প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে আমরা কাজ করছি। এটাকে কিভাবে উন্নয়নের পথে নেওয়া যায়, আরও ভালো হওয়া যায়, এটা কাজ করতে গিয়ে আমাদের দুইটা জায়গায় আমাদের এই কাজ করতে। একটা হলো এই সমস্ত যারা প্রান্তিক লোকজন আছেন, যারা হতদরিদ্র, এরা কাদের কাছে যাচ্ছে। তার মানে আমরা জানি যে এরা যাচ্ছে হলো যে গ্রামে গঞ্জে, যাদেরকে আমরা ধরেন যে পল্লী চিকিৎসক বলি অথবা গ্রাম ডাক্তার বলি, অথবা তাদের বিভিন্ন নামে এখন আছে, অনেকগুলো তাদের আছে। সো এরা কিন্তু গ্রাম ডাক্তার বলেন বা পল্লী চিকিৎসক, বাট দে আর নট লিটারেলি ডক্টরস। সেটাই। আবার অন দি আদার হ্যান্ড আমি যদি বলি, এরা বেয়ারফুটেড ডক্টরস। মানে এই মৎস্য সিংহের আমল থেকে তো বেয়ারফুটেড ডক্টরসদের একটা প্লেস ছিল। তো এরা কিন্তু চিকিৎসা দিচ্ছে এবং এদের কাছে এরা যাচ্ছে। তো আমাদের যেটা অ্যাড্রেস করছি, তাহলে এখানে অনেক, যেহেতু তারা ওইভাবে শিক্ষিত নন, কেউ ম্যাট্রিক পাস, কিন্তু চিকিৎসাটা কিন্তু ঠিকই দিচ্ছে, তারা পাচ্ছে। তো আমাদের তখন কনসার্নটা এটা হলো যে আমরা এমন কি করতে পারি যেখানে নাকি তাদের যে ভুলগুলো সেগুলোর জন্য আমরা সংশোধন করতে পারি।
এমন জন্য না হয় যে তারা এগুলো করতে ভালো কাজ করতে গিয়ে আরও খারাপ হচ্ছে। তো আমরা একটা জায়গায় করছি, ওদেরকে এডুকেট করছি দুইভাবে। একটা হলো হোয়াট নট টু ডু, কি ওদেরকে করণীয় নয়, এগুলো এডুকেট করতেছি। আরটা হলো বেসিক এডুকেশনটা আমি মনে করি সবারই প্রয়োজন আছে, যাতে করে অ্যাটলিস্ট প্রাইমারিলি তারা যেন আইডেন্টিফাই করতে পারে যে কি আসলে হচ্ছে এই রোগী, কি করণীয় বা কি কি সিমটম দিয়ে কিছুটা হলেও যেন আইডেন্টিফাই। এই জিনিসের উপরে আমাদের প্রয়াস, এবং এটা আমরা কন্টিনিউ করব, মানে তাদেরকে আমরা এই শিক্ষাগুলো আমরা দিচ্ছি। এটা হলো এই পাশে আর কি। আচ্ছা, আর যারা হদগরে ওদের জন্য যেটা করছে যে অনেক সময় আমরা তারা রিচ করতে পারছে না, তো আমরা অনেক সময় কন্ট্রাক্ট করছি। যেমন একটা কথা বলে আমরা এর আগে করেছি যে চোখে ছানি পড়েছে, তো এইটা নিয়ে আমরা কিছু কাজ করেছি ইন কোলাবোরেশন উইথ দি আই, চোখ নিয়ে যারা করেন, যে তাদেরকে যেন এখানে পৌঁছিয়ে দিয়ে মানে স্বল্প মূল্যে যদি একটা কিছু করা যায়, এই জিনিস এরকম এই ধরনের কিছু অ্যাক্টিভিটি আমরা করছি। আর ফার্দার সামনেও করব যে কীভাবে এদেরকে, এদের যে কজগুলি আছে, এদের যে রোগগুলি আছে, কিভাবে এদেরকে জায়গা মতো পৌঁছাতে পারে। এই যে ব্রিজিংটা, ব্রিজিংয়ের জন্য যে কাজটা, সেটা খুব একটা যে হচ্ছে তা না। সেখানে জীবন ফাউন্ডেশন একটি চমৎকার ভূমিকা, সেখানে আমরা এই কাজগুলো করতেছি, আমাদের এরকম প্ল্যাটফর্ম করে তাদের সঙ্গে কানেক্ট করে এটা করার চেষ্টা। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ রফিকুল ইসলাম, যে শুধু চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করে আপনারা থেমে নাই, সেখানে কিন্তু আপনারা ইন্টারভিন করছেন আপনাদের ফাউন্ডেশন থেকে। এই প্রসঙ্গে আসি রুবায়েত খান আপনার কাছে। আপনি জীবন ফাউন্ডেশন তার প্রতিষ্ঠাতা, চেয়ারপারসন, এবং এই সংগঠনটি একটি ভিন্ন একটি মাত্রায় কাজ করছে। আমি বলবো যে আমাদের একেবারে প্রান্তিক মানুষের যে চ্যালেঞ্জগুলো, সেখানে তারা যেখান থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছে সেখানে আপনারা ইন্টারভেনশন করছেন। চমৎকার একটি ফিলসফি, দর্শন নিয়ে কিন্তু আপনাদের কাজ। এর বাইরেও একটুখানি শুনতে চাইবো যে আর কি কি লক্ষ্য নিয়ে আপনারা জীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, এবং এখন পর্যন্ত আপনাদের যেই কাজ সেটি তো শুনছি খানিকটা, কিন্তু এর সূচনার গল্পটাও শুনতে চাই, যে কিভাবে শুরু হলো, এবং একই সাথে আপনার ব্যাকগ্রাউন্ড, যেটা আপনি ব্যক্তিগতভাবে কি করছেন, এবং এই প্রতিষ্ঠানটি করার পেছনে আপনার যে উদ্দীপনা বা ইন্সপিরেশন সেটি কি ছিল, পুরোটা একটু শুনবো। রুবায়েত খান। ধন্যবাদ মোশতাক ভাই। আসলে আমার উদ্দীপনা থেকে যদি শুরু করতে হয়, আমি ছোটবেলা থেকে আমার ফ্যামিলিতে খুব একটা সোশ্যাল ওরিয়েন্টেশন ছিল। আমার দাদা এবং আমার বড় চাচা কমিউনিস্ট পার্টি করতেন। আমার বাবা সবসময় আমি দেখেছি যে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম নিয়ে অনেক কাজ করেছেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। তো সেই কারণে আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে দেশের জন্য, দশের জন্য কিছু করার। তো যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি গ্রামে বেশ কিছুটা সময় কাটানোর সুযোগ হয়েছিল কিছু রিসার্চের কল্যাণে। এবং পরবর্তীতে আমি একবার একটা গ্রামে যখন ভিজিট করি, খুব রিমোট একটা এলাকায়, খুলনায়, আমার একটা খুব হঠাৎ একটা ইনফেকশন হয়েছিল, যেটার কারণে আমার মানে অসম্ভব অসুস্থ হয়ে গিয়েছিলাম। এবং আমার ওখান থেকে আসলে বেঁচে ফেরার কথা ছিল না, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। তো সেটা আমাকে খুব ভাবিয়ে তোলে, কারণ আমার কাছে মনে হয় যে আমি শহুরে মানুষ হিসেবে যখন আমি চিকিৎসা আমার প্রয়োজন হয়, তখন আমি চাইলেই কোথাও যেতে পারি, আমি একটা ভালো চিকিৎসা পেতে পারি। কিন্তু গ্রামের, আমাদের বাংলাদেশে অন্তত পক্ষে 70% মানুষ এখনো গ্রামে থাকেন। আমরা যদি লেটেস্ট সেন্সাসের হিসাব করে বলি, তাহলে আমাদের হয়তো বা 12 থেকে 13 কোটি মানুষ এখনো আমাদের গ্রামে বসবাস করেন। তো এই যে প্রান্তিক জনগোষ্ঠী আমাদের আছেন, তাদের জন্য কিন্তু সেবাটা সহজে পাওয়াটা এতটা মুখের কথা নয়। আমরা যেভাবে করে শহরে এটাকে ফর গ্রান্টেড নিয়ে নিই, সেটা কিন্তু আসলে গ্রামে গঞ্জে সম্ভব না। রাত 2টার সময় যদি আপনার বাচ্চা অসুস্থ হয়ে যায়, বা আপনি যদি ওরকম একটা অসুস্থতার সিচুয়েশনে পড়েন, তাহলে আপনি আসলে কোথায় যাবেন, কার কাছে যাবেন? এই প্রশ্নটা আমাকে খুব ভাবিয়ে দেয়। তো তখন আমি আসলে যখন একটু এক্সপ্লোর করা শুরু করি, এবং আমি ততদিন ইতিমধ্যেই সরকারের সাথে এবং বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন ব্র্যাকের সাথে, আমার আগের যে সংগঠনটি ছিল এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস, সেটা নিয়ে প্রচুর কাজ করছিলাম। বিভিন্ন রকমের টেকনোলজি প্রোভাইড করছিলাম এই প্রোগ্রামগুলোকে ইমপ্রুভ করার জন্য। মাতৃ স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, এইসব বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে। তো ওই কাজগুলো করতে করতে যখন আমার এই চিন্তাটা মাথায় আসে, তখন আমি এক্সপ্লোর করা শুরু করি যে আসলে গ্রামের মানুষ কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে ওই সময়টাতে। তো তখন আমি প্রথম মানে এটা রিয়েলাইজ করি যে ওই রাত 2টোর সময় কিন্তু আসলে আমরা সরকারি সেবা যেগুলো আমরা মানে শুনি, যেগুলোর কথা, ওগুলা কিন্তু আসলে ওই সময়টাতে পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে। ওখানে হয়তো ডাক্তার নেই বা ওই সময়টাতে। তো তখন মানুষ আসলে কিন্তু এই তার এলাকায় যার উপর সে ভরসাটা রাখে, তার ওই আমরা যাদেরকে বলি চিকিৎসক, গ্রাম ডাক্তার, বা ইভেন এলাকার যে ওষুধ বিক্রেতা, ইভেন তার কাছেও মানুষ গিয়ে তার বাসায় চলে যায়, অথবা তাকে একটা ফোন দেয়,
এবং রাত 2টার সময় কিন্তু তারা বাসায় এসে একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন অন্তত বেশিরভাগ ক্ষেত্রে। তো এই যে একটা মানুষের সাথে একটা সম্পর্ক এবং একটা যে আম, তাদের একটা যে ভরসার জায়গা, এই এত বড় একটা সেবা প্রদানকারী একটা জনগোষ্ঠী, বাংলাদেশে প্রায় 2 লক্ষের উপরে এরকম সেবা প্রদানকারী আছেন। এই সেবা এদের কথা কিন্তু আমরা কিন্তু কখনো শুনি না, এবং এরা কি করছে, কিভাবে করছে, কেন করছে, এটা সম্পর্কে আমরা জানি না। তো তখন আমার আসলে এই কথাটা মনে হয়। এবং জীবন ফাউন্ডেশন যদিও আমরা 2022-এ শুরু করেছি, 2014 থেকেই কিন্তু আমরা কাজ করে আসছি এই ইস্যুটা নিয়ে। এবং আমরা ওই প্রথম যখন এইটা নিয়ে কাজ শুরু করি তখনই আমরা বুঝতে পারি যে এইখানে একটা অনেক বড় জায়গা আছে যেটা আমরা সাধারণত আমাদের হেলথ সিস্টেমের কাছ থেকে শুনি না বা বুঝি না, এবং এখানে মানে একটা কনস্ট্রাকটিভলি অনেক কিছু করার সুযোগ আছে। তো আচ্ছা, সেই জায়গা থেকেই শুরু হলো এভাবে যাত্রাটা। অনেক ধন্যবাদ রুবায়েত খান, যে নিজের অভিজ্ঞতা এবং যে চ্যালেঞ্জটা আপনি মোকাবেলা করেছেন সেটাকে কিভাবে সাধারণ মানুষের কাজে লাগানো যায় সেই জায়গা কিন্তু আপনি একটি সমাধান চেষ্টা করেছেন খুঁজে দেওয়ার, এবং তার প্রেক্ষিতে জীবন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মোহাম্মদ রফিকুল ইসলাম, আমরা এই যে গল্পটি শুনলাম রুবায়েত খানের কাছ থেকে, যার প্রেক্ষিতে সংগঠনটি যাত্রা শুরু করেছে, আপনারা এখন যুক্ত হয়েছেন এবং এটিকে এগিয়ে নিচ্ছেন, এটি কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি, আপনি যদি রবীন্দ্রনাথের সাহিত্য পড়েন সেখানেও দেখবেন এই যে গ্রাম্য ডাক্তারদের ভূমিকা, এটি বোঝা যায় যে এই স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের একটি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে। তো এই যে সিস্টেম এটিকে এখনকার পর্যায়ে, সেই আপনি বলেছেন একটু আগে যে ব্রিটিশ আমল থেকেই তো এই বিষয়গুলো এখানে বিরাজ করছে, সেটি বাংলাদেশে এই মুহূর্তে কি অবস্থায় আছে? সরকারেরও নিশ্চয়ই কিছু না কিছু প্রোগ্রাম আছে, আমরা তো জানি যে কিছু ট্রেনিং প্রোগ্রামও বোধহয় ছিল বা কিছু, এরকম কি এখন আসলে কিছু আছে যেটির মাধ্যমে এ ধরনের স্বাস্থ্যসেবা যারা দেন তাদেরকে লেজিটিমাইজ করা, যেটা অর্থাৎ তাদের জন্য একটি সার্টিফিকেট অথবা একটি নাম্বার, রেজিস্ট্রেশন কিছু একটা দেওয়ার কোনো ব্যবস্থা কি আছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এখানে একটু অন্যভাবে আমি জিনিসটা বলতে চাচ্ছি যে সরকার যেমন একটা গ্রুপকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাদেরকে সিপি বলা হয়, কমিউনিটি প্যারামেডিক্স। এদের 2 বছরের একটা কোর্স, এবং 2 বছর কোর্সের পরে এরা প্র্যাকটিস করতে পারে, কিন্তু এদের একটা লিমিটেশন করে দেওয়া হয়েছে যে আগে ছিল 44 প্রোডাক্ট, এখন হয়েছে 60 প্রোডাক্ট তারা প্রেসক্রাইব করতে পারে। এটা কিন্তু সিপি। আচ্ছা আচ্ছা, কিন্তু এই সিপির সংখ্যাটা খুবই মানে খুবই কম। বড় জোর 5,000 থেকে 10,000 হবে বড় জোর। কিন্তু এই যে পল্লী চিকিৎসক, গ্রাম ডাক্তার যাদেরকে আমরা চিকিৎসক কথাটা আমি বলতে চাচ্ছি না, কারণ আমি বলতে চাচ্ছি এরা প্রাথমিক স্বাস্থ্য সেবক, এবং এইটাতেই তারা হ্যাপি। আমরা এনাদের লিডারদের সঙ্গে কথা বলেছি বিভিন্নভাবে যে এক আমব্রেলা আনার জন্য। তো এনাদের জন্য আগে যেটা ছিল এখন তেমনটা নাই কোনো, যে এরকম আছে। কিন্তু খুব এটা কি খণ্ড বিষয়, মানে হয়তো মনে করেন যে মাঝে মধ্যে এরকম হয়তো একটা সিভিল সার্জনের উদ্যোগ নিলেন যে ঠিক আছে এখানে কিছু পলিটিক্যাল এদেরকে একটা ট্রেনিং দেওয়া হোক, কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে একটা সার্টিফাইড একটা করা, ওই ধরনের কিছু কিন্তু নেই। আচ্ছা, কিন্তু যেটা হওয়া উচিত, সরকার এটা নিয়ে যথেষ্ট ওনারাও চিন্তা ভাবনা করছেন। এখানে কিছু অন্তরায় আছে, অনেক মানে ধরেন যে বিতর্কর ব্যাপার স্যাপার আছে, হাউ মাচ ইউজফুল দে উইল বি, তারা কতটা ক্ষতি না ক্ষতি করবে, এগুলো কথাগুলো আছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেটা রুবায়েত খান সাহেবও বললেন, আমারও একই কথা, যে এই যে আমাদের গ্রামের যে 13 কোটি মানুষ বা যারা সেবা নিচ্ছে, এদের মাধ্যমেই কিন্তু নিচ্ছে, ভালো মন্দ হোক এদের মাধ্যমেই নিচ্ছে। এই যে ভালো মন্দর কথাগুলো যখন আমি বলছি, কয়টা মানে ব্যাড ইনফরমেশনগুলো আসতেছে, খুব কিন্তু না, আচ্ছা, খুব কিন্তু না। তো যার কারণে জিনিসটা কী হচ্ছে, সেবাটা কিন্তু ঠিকই পাচ্ছে, এবং তারাও জানে তাদের লিমিটেশনগুলো এতদিন প্র্যাকটিস করতে করতে তারা বোঝে যে এই পর্যন্ত আমাকে করতে হবে, এরপর এটা রেফার করতে হবে। কিন্তু ওই যে সমস্ত জায়গাগুলো ভুল হতে পারে বা করতে পারে, এই যে বড় চ্যালেঞ্জটা, এইটা আমাদের হাতে এখন সবচেয়ে বড়, এই যে আমরা নিবই একটা। আর একটা হলো যে আমরা কিউরেটিভ এই কথা না বলে আমরা কিন্তু প্রিভেন্টিভের কথা চিন্তা করছি এদেরকে নিয়ে। জি, এই যে পল্লী চিকিৎসক যাদেরকে বলছি অথবা গ্রাম ডাক্তার বলা হচ্ছে, এই যে নামেই আমরা তাদেরকে ডাকি না কেন, গ্রামের প্রান্তিক মানুষ যারা আছে তাদের কাছে যেই স্বাস্থ্য যেই সেবা সেটা নেওয়ার জন্য কিন্তু যাচ্ছে। কিন্তু আমরা আবার দেখছি যে আমাদের যে পলিসি, যেটা বাংলাদেশের স্বাস্থ্যসেবার যে পলিসি, সেখানে তাদেরকে ঠিক ভালোভাবে ইন্টিগ্রেট করার ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত অনুপস্থিত। এই প্রেক্ষিতে আপনাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের কি সাজেশন আছে, কি পরামর্শ আছে যার মাধ্যমে আমরা এই বিপুল জনগোষ্ঠীকে সত্যিকার অর্থে আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় কাজে লাগাতে পারি? জি, আমার মনে হয় এখানে কয়েকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে একটা সরকারের দায়িত্ব কিন্তু শুধুমাত্র
ডিরেক্টলি স্বাস্থ্যসেবা দেওয়া নয়, পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে করে অপারেট করছে সেটাতে কি কি ধরনের ডেফিসিয়েন্সি আছে, সেখানে কি কি ইনএফিসিয়েন্সি আছে, কি কি চ্যালেঞ্জেস আছে, সবকিছুকে কিন্তু একটা স্টিওয়ার্ডশিপের মধ্যে নিয়ে আসা, সেটাকে একটা গাইড করার দায়িত্বটাও কিন্তু সরকারের। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে বাংলাদেশে যেহেতু 70% মানুষের জন্য এই প্রথম পয়েন্ট অফ কেয়ার যেটাকে বলা হয়, এই প্রথম পয়েন্ট অফ কেয়ারটা যেহেতু এই গ্রুপটা, যাদেরকে আমরা সার্বিকভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবক বলছি, তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, কিন্তু তাদেরকে আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবক হিসেবে একটা কমন অ্যামব্রেলাতে আনার চেষ্টা করছি। তো এই গ্রুপটাকে আমার মনে হয় যে সরকার এতদিন পর্যন্ত একটা ধরি মাছ নাছুই পানি ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে তাদেরকে ডিল করেছেন, এবং যেটা নিয়ে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে হয়তো ছোট ছোট পরিসরে কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু এদের কোনো রকমের সার্বিকভাবে এদেরকে কিভাবে করে ইন্টিগ্রেট করা হবে হেলথ সিস্টেমে, সেটা নিয়ে কোনো সার্বিক কোনো উদ্যোগ আমরা দেখছি না। তো আমাদের কিছু, আমরা এটা নিয়ে যেহেতু প্রায় 10 বছরের উপরে কাজ করছি, আমাদের খুব ক্লিয়ার কিছু গাইডলাইন আছে এটার ব্যাপারে। তো আমরা যেটা মনে করি যে প্রথমত প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাতে কোন 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 কন্ডিশনগুলোকে ম্যানেজ করা যাবে বা কিভাবে করে করতে হবে, সেটার একটা ক্লিয়ার গাইডলাইন প্রথমে তৈরি করা প্রয়োজন। সেই গাইডলাইনটার মধ্যে খুব ক্লিয়ারলি আমাদেরকে জানতে হবে যে মানে কি ধরনের ইকুইপমেন্ট থাকলে, কি কি ধরনের ট্রেনিং থাকলে একজন মানুষ প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় এই রোলটা প্লে করতে পারবে। তো এটার ব্যাপারে একটা ক্লিয়ার গাইডলাইন প্রয়োজন। দ্বিতীয়ত, এটার জন্য একটা সুইটেবল কোর্স তৈরি করা প্রয়োজন, যেটা আমাদের মানে এখন আমরা কমিউনিটি প্যারামেডিকের কথা বলেছি, কিন্তু এর বাইরেও যারা অলরেডি প্র্যাকটিস করছেন, অনেকে এদের মধ্যে 30 থেকে 40 বছরও প্র্যাকটিস করছেন, এরকম অনেকে আছেন। তো এদেরকে কিভাবে করে আমরা একটা ফর্মালাইজেশনের মধ্যে নিয়ে আসতে পারি, তাদেরকে একটা ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে পারি, একটা সার্টিফিকেশনের আওতায় নিয়ে আসতে পারি, সেটার জন্য একটা সুইটেবল কোর্স আমাদেরকে ডিজাইন করতে হবে। এবং সেখানে আমরা এখন যেহেতু টেকনোলজির সুযোগ আছে, আমরা এটাকে হাইব্রিড একটা কারিকুলামে নিতে পারি, যেন তারা তাদের প্র্যাকটিসের পাশাপাশি তারা যেন এই কোর্সটা করতে পারে, এবং তারা যদি একটা পরীক্ষা পাশ করেন তাহলে তারা এই সার্টিফিকেটের অংশীদার হতে পারবে। তৃতীয়ত, আমাদের একটা রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেশন অথরিটি লাগবে, যেটা এই গ্রুপটাকে ওভারসি করার জন্য মিনিস্ট্রি অফ হেলথ, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে, তারা যেন এদেরকে একটা ম্যানেজমেন্টের আওতায় আনতে পারেন, সেজন্য একটা রেজিস্ট্রেশন অথরিটি লাগবে। এবং তাদেরকে যে লাইসেন্সটা আমরা দিচ্ছি এই প্রাথমিক সেবার এই কাজগুলো করার জন্য, সেখানে ওই লাইসেন্সটা প্রতি হয়তো 2 বছর অন্তর অন্তর একটা রিনিউয়াল থাকতে পারে, সেটার জন্য কিছু অ্যাডিশনাল কন্টিনিউইং এডুকেশনের প্রয়োজন থাকতে পারে, সেই জিনিসগুলোর একটা ফ্রেমওয়ার্ক লাগবে। চতুর্থত, আমার মনে হয় যে এখানে খুব প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যে এই প্রাথমিক সেবকদের কি কি করতে পারবে না, সেটারও খুব ক্লিয়ার একটা গাইডলাইন লাগবে। এবং সেই সময়টাতে যখন তারা কোনো কিছু করতে পারবেন না, তখন সেটা তারা কোথায় রেফার করবেন। ন্যাশনাল অনেকগুলো প্রোগ্রাম আছে আমাদের, মানে প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থের জন্য আমাদের প্রোগ্রাম আছে, আমাদের যক্ষার জন্য প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলোতে কোন প্রোগ্রামে তারা কখন রেফার করবেন, সেটারও খুব ক্লিয়ার কিছু গাইডলাইন, সেই রেফারেল লিঙ্কেজগুলোকে ক্লিয়ারলি এস্টাবলিশ করা, কোন কোন হাসপাতালে তারা রেফার করতে পারবেন, কোন কন্ডিশনের জন্য রেফার করবেন, এই জিনিসগুলোকে খুব ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। এবং আমার মনে হয় পঞ্চম যে পয়েন্টটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা শুধুমাত্র ইনফর্মাল এই প্রাথমিক স্বাস্থ্য সেবকদের জন্য না, বা আমাদের অনানুষ্ঠানিক স্বাস্থ্য খাতের জন্য না, এটা সার্বিকভাবেই করতে হবে। সেটা হচ্ছে আমাদের কিছু মেডিকেল ম্যালপ্র্যাকটিস ল লাগবে, যে যখন আমরা একটা পেশেন্ট হিসেবে আমরা যখন কোনো নেগলিজেন্স বা ম্যালপ্র্যাকটিসের শিকার হই, সেটা যার কাছ থেকেই হই না কেন, সেটা যদি আমার এলাকার পল্লী চিকিৎসক, গ্রাম ডাক্তার, এই প্রাথমিক স্বাস্থ্যসেবক হয়, কিংবা একজন এমবিবিএস ডাক্তার হতে পারেন, তারা এই কাজটা করে যেন তারা একটা আইনের আওতায় থাকেন, এবং সেখানে যেন আমার যাওয়ার একটা জায়গা থাকে কমপ্লেইন নিয়ে, এবং সেটার জন্য যেন লাইসেন্সের দিক থেকে বা অন্য কোনো রেগুলেটরি ভাবে তাদের যেন কোনো একটা মানে মানে এটাকে পানিশমেন্ট বলবো না, বাট এটার একটা রিকোর্স যেন থাকে, যে হয়তো বা কেউ যদি রিপিটেডলি ম্যালপ্র্যাকটিস করেন, তাহলে সেই ক্ষেত্রে তার যেন লাইসেন্সটা বাতিল হওয়া বা সাসপেন্ড হওয়ার একটা সুযোগ থাকে। এই ধরনের একটা কম্প্রিহেন্সিভ ল, যেটা বিভিন্ন জায়গাতে সব দেশেই থাকার কথা, সেরকম একটা ল আমাদেরকে আনতে হবে। এই 5টা পয়েন্ট যদি আমরা করি, তাহলে আমার মনে হয় যে এই পুরো জিনিসটাকে একটা ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা যাবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ রুবায়েত খান, যে রেকমেন্ডেশনগুলো আপনারা করেছেন জীবন ফাউন্ডেশন থেকে। এটি নিঃসন্দেহে এই যে বিপুল জনগোষ্ঠী, তাদেরকে আমাদের স্বাস্থ্যসেবায় যুক্ত করবে। মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনার কাছে আসি। একটি চমৎকার শব্দ কিন্তু আপনাদের মাধ্যমে আমরা দেখছি যে সামনে আসছে, প্রাথমিক স্বাস্থ্যসেবক, যেটি
আমরা গ্রাম্য পর্যায়ে বা গ্রাম পর্যায়ে যারা স্বাস্থ্যসেবায় যুক্ত আছেন, আমরা অনেক সময় কিন্তু দেখি যে একজন ফার্মাসিতে যিনি বসে আছেন তার কাছ থেকেও গিয়ে আমরা ওষুধ কিনে নিয়ে আসছি। আমরা গিয়ে বলছি মাথা ব্যথা করছে, তিনি তার অভিজ্ঞতার আলোকে একটা কিছু দিয়ে দিচ্ছেন। তাহলে তারা যেমন আছেন তেমনি আমরা গ্রাম্য ডাক্তার, পল্লী চিকিৎসক, একটা শব্দ, এই সব শব্দগুলোকে আপনারা প্রাথমিক স্বাস্থ্যসেবক এরকম একটি আমব্রেলার অধীনে আনছেন। পিএইচপি যেটি, এটি কি কোথাও এখনো পর্যন্ত আপনারা কনভে করেছেন, বা এই শব্দটিকে অথবা এই ধারণাটিকে আপনারা সরকারের ব্যবস্থার সাথে কিভাবে যুক্ত করতে চান? এটি আমি এই আলোকে একটু জিজ্ঞেস করছি যে আমাদের কিন্তু উপজেলা বা থানা পর্যায়ে, ইভেন এখন কিন্তু আমাদের কমিউনিটি ক্লিনিকও আছে, সেখানে কিন্তু ডাক্তার বসেন, তাদের সাথে এদের সম্পর্কটা কেমন হবে? ধন্যবাদ। এটা আমরা এই মুহূর্তে যেটা করেছি এটা কিন্তু স্কেল আপ ওইভাবে করতে পারিনি, যেটা স্কেল আপ করেছি, কিন্তু আমরা অ্যাজ এ টেস্ট বেসিস কয়েকটা জায়গায় না বেশ কয়েকটা জায়গায়, যে বিশেষ করে আমরা যখন ডেঙ্গি নিয়ে কাজ করেছি, তো আমরা হয়তো কিশোরগঞ্জে বা যে সিভিল সার্জন বা যেখানে গিয়েছি সেখানে আমরা মানে ডাইরেক্টলি আমরা প্রমোট করেছি যে আমরা এদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবক হিসেবে আপনারা করেন। এবং মজার ব্যাপার হলো কি, যেমন যখন এই পল্লী চিকিৎসক বা গ্রাম ডাক্তারকে কোনো ট্রেনিংয়েরও যদি আওতা আনা হয়, সরকারি চিঠির ভিতরেও কিন্তু সিভিল সার্জনের চিঠি আমরা কালেক্ট করেছি, একজন মনে করেন লিখেছে পল্লী চিকিৎসকদের জন্য ট্রেনিং। আবার এরাই যখন প্র্যাকটিস করতেছে অ্যাজ এ চিকিৎসক, দেখা গেলো পুলিশ র্যাব ধাওয়া করতেছে, তাহলে জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? তা আমাদের যে জায়গাটা, যেটা মেসেজটা আমাদের থেকে, যে আমরা তাদেরকে পল্লী চিকিৎসকই বলবো কেন, আবার চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করলে তাদেরকে শাস্তিতে আওতায় আনবে কেন? যার কারণে যে রোয়ায়েত খান যেটা বললেন, যে ওই জিনিসটাই কিন্তু ওটা আমাদেরই কথা আর কি, যে আমরা এদের একটা যদি সুন্দর একটা ফ্রেমওয়ার্কে আনি। এবং আমরা দেখেছি, যেমন আমি এখানে এখন রেফার করতে চাই, যে ধরেন আমরা কাজ করেছি, আমরা একটু মানে ভারতে যখন গেলাম, ওখানে ওয়েস্ট বেঙ্গলে যে মমতা ব্যানার্জি এদেরকে কীভাবে মডেলটা কীভাবে ইউজ করছে সেটা স্টাডি করার জন্য। ইটস নট এ রকেট সায়েন্স, আমরা দেখেছি ইটস ভেরি ইজি। আমাদের দেশে হচ্ছে পল্লী চিকিৎসক, কিন্তু ডিফারেন্সটা কী হলো, ওদের অনেকগুলা, ওই যে আমাদের আপনি যেরকম বলেন যে ইউনিয়ন লেভেলে যে এটা আছে, এই ইউনিয়ন লেভেলে আমাদের এখানে যারা আছে ওখানে কিন্তু এখন একজন চিকিৎসক ওখানে নিয়োগ করা হয়। উনি কতটুকু পর্যন্ত থাকছেন না থাকছেন ওই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু নিয়োগ করা হয়। এমনকি এখন তো যে ইউনানি ডক্টর যারা, ওনাদেরকেও ডক্টর বলেও একজন নিয়োগ করা হয়। কিন্তু আমরা দেখেছি যে পল্লী চিকিৎসক বা যে যাদেরকে আমরা পিএইচপি বলেছি, আমি পল্লী চিকিৎসক কথাটা বলছি যেহেতু এটা প্রচলিত, কিন্তু এই পিএইচপিদেরকে দিয়ে কিন্তু ওখানে ওয়েস্ট বেঙ্গল ইয়েতে যতগুলো ক্লিনিকগুলো চালাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেড বাই সাম হেড, যে নাকি এমবিবিএস ডক্টর বা একজন কোয়ালিফাইড। এই যে মডেলটা তাদের আন্ডারেই কিন্তু করতেছে। তো তাতে হচ্ছে কি, ভাইটালসগুলো দেখা, ফর এক্সাম্পল এই গ্রামে আপনি যে কথাটা কিছুক্ষণ আগে উল্লেখ করেন যে পালস দেখেই করা, এমনও আছে যে আমরা এখন যে টিচিংগুলো দিচ্ছি, আমাদের টেম্পারেচার কীভাবে দেখতে হবে, এরা কিন্তু ওই জিনিসটা যে লার্নিংয়ের ভিতরে পেয়েছে এবং তারা হ্যাপি যে টেম্পারেচার কীভাবে দেখতে হবে। এখন তো আজকাল অটোমেটিক, মানে একটা হলো থার্মোমিটার দেখছে, এই যে ডিফারেন্সটা হয় টেম্পারেচারে কেন হচ্ছে, ওটাকে কীভাবে কাউন্ট করবে, পালস কীভাবে দেবে, এইগুলো কিন্তু আমরা এডুকেশনের ভিতরে রেখেছি তাদেরকে। এবং শুধু তাই নয়, প্রাইমারিলি যে সমস্ত রোগগুলো নিয়ে আমরা রিসার্চ করতেছি যে নিজেরা, এবং আমার অভিজ্ঞতার আলোকে বলছি, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে 40 বছর ছিলাম, ফার্মা ইন্ডাস্ট্রিতে, গ্রামে গঞ্জে কী ধরনের রোগগুলো সাধারণত এখানে আসছে, তাদের কাছে যখন তারা যাচ্ছে, সেখানেও কিন্তু অনেক সিরিয়াস কতগুলো জিনিস আমাদের অবজারভেশনে আসছে। এখন স্কিন ডিজিজ, কারোর স্কিন ডিজিজ নিয়ে আসছে, এখন মনে করেন সে সোরিয়াসিস ফর এক্সাম্পল, তো সে কিন্তু সোরিয়াসিস না বুঝে একটা স্কিন ডিজিজের একটা ওষুধ দিয়ে দিচ্ছে। সোরিয়াসিসের যদি দেয়, তাহলে সোরিয়াসিসের যে ঔষধটা যেটাকে খেতে হয় মনে করেন, সেটা কিন্তু মানে এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেট আছে ইন প্রেগনেন্ট ওমেন ফর এক্সাম্পল। এই জিনিসগুলো তারা হয়তো জানতেছে না। এই জায়গাগুলো আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করতেছি, তাদেরকে শেখাচ্ছি, এবং তাদের জন্য এই যে বৃহৎ একটা আমব্রেলা কিন্তু তৈরি করছি। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের পাশাপাশি একটা আমরা এটা ট্রাই করবো, যে একটা হোয়াইট পেপার রোয়ায়েত খান সাহেব উনি এই করতেছেন, আমরা যে সরকারের কাছে আমাদের নিবেদন রাখবো যে এত বড় জনগোষ্ঠী যেটা আছে, এদেরকে আমরা জাস্ট এইভাবে ফেলে না রেখে এদেরকে কিভাবে ক্যাপিটালাইজ করতে পারি ইন আওয়ার প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম। এই যে একটি সমন্বয়ের কথা আমরা বলছিলাম, যে সরকারি ব্যবস্থাপনায় সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা আছে তার সাথে আমরা কিভাবে আমাদের এই যে রুট লেভেলে যারা কাজ করছে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তাদেরকে যুক্ত করতে পারি, এই মডেলের একটি সাফল্য কিন্তু আপনাদের এই ফাউন্ডেশনের কাছ থেকেই দেখিয়েছেন। কোভিডের সময় আপনারা একটি টুল কিট তৈরি করেছিলেন সাভারে, এবং সেটি পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবেও গৃহীত হয়েছে এবং প্রশংসিত হয়েছে আন্তর্জাতিকভাবে। আমরা ওই সম্বন্ধে একটু শুনতে চাই, এবং ওই যে কোভিডের যে টুল কিট আপনারা তৈরি করেছিলেন সেটি কিভাবে অন্যান্য অসুখ বিসুখের ব্যবস্থাপনায় আরও আমরা বিস্তারিত করতে পারি সে বিষয়ে বলবেন। থ্যাংক ইউ মোশতাক ভাই।
আসলে মানে টুলকিটটা আমরা লিখেছিলাম ঠিকই, কিন্তু উদ্যোগটা কিন্তু ছিল সম্পূর্ণ সরকারিভাবে। এবং আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ জানা যে সাভারের যিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন, তার উদ্যোগে কিন্তু এই জিনিসটা হয়েছিল যে সাভারের মতো একটা বড় এলাকাতে তারা প্রায় 5,000 প্রাথমিক স্বাস্থ্যসেবককে যুক্ত করেছিলেন কোভিড মোকাবেলায়। এবং সেটা এতই সাফল্যমণ্ডিত ছিল এবং অন্যান্য গ্রুপকেও এই কোভিড কমিউনিটি এঙ্গেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়, যেমন পুলিশকে, তারপরে জার্নালিস্টদেরকে, বিভিন্ন বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেগমেন্টকে ওনারা এঙ্গেজ করেন। এবং সেটা এত সাফল্য মানে ওখান থেকে পাওয়া যায় যে পুরো সাভার এলাকাতে প্রায় প্রথম বছরে মাত্র 8 জনের মৃত্যু হয়েছিল। তো এই সাফল্যটাকে আমরা আসলে ডকুমেন্ট করার চেষ্টা করেছিলাম টুলকিটে। আমরা কিছুটা সাপোর্ট দিয়েছিলাম ওনাকে এই কাজটা করাতে। এবং এই যে আমরা ওখানে দেখেছি যে কিভাবে করে একটা পাবলিক সেক্টরের একটা ইনফ্রাস্ট্রাকচার, যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে যারা ডাক্তার আছেন, সেখানে স্বাস্থ্য কর্মকর্তা আছেন, তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রাথমিক স্বাস্থ্যসেবকদের সাথে কাজ করেছেন পুরা কোভিডের প্রথম বছরটা। এবং তাদেরকে একটা আইডি কার্ড দিয়েছেন যেন তারা কোনো হ্যারাসমেন্টের ছাড়া তারা যেন সাপোর্ট করতে পারেন। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে একটা 3 দিনের। তাদেরকে কিছু ক্লিয়ার রোল এন্ড রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে যে আপনারা এই জিনিসগুলো করবেন, এই জিনিসগুলো করবেন না। এমনকি তারা ফিজিক্যালি রোগীদেরকে মনিটর করে তাদেরকে সময় মতো যেন তারা হসপিটালে নিয়ে আসেন এবং শুধুমাত্র যাদের প্রয়োজন তাদেরকেই নিয়ে আসেন, এই জিনিসটারও একটা খুব সুন্দর ফ্রেমওয়ার্ক তারা তৈরি করে দিয়েছিলেন। তো সেই কারণেই কিন্তু আমরা এত ভালো সাফল্য একটা দেখতে পেরেছি সাভার এলাকাতে। ওই ওটার যে লার্নিংটা ছিল সেটাকে নিয়ে আমরা আসলে টুলকিটটা করেছিলাম। এবং পরবর্তীতে আমরা যেটা দেখিয়েছি যে এই মানে যে উদ্যোগটা যেভাবে করে নেওয়া হয়েছিল, এই কমিউনিটি এঙ্গেজমেন্টের এই অ্যাপ্রোচটা শুধুমাত্র সাভারে না, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় এবং যে কোনো পাবলিক হেলথের ইমার্জেন্সিতে, সেটা ডেঙ্গু হতে পারে বা অন্য যে কোনো এমার্জেন্সি হতে পারে, সেটা মোকাবেলার ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা খুব মানে কার্যকর হতে পারে। জি, এটি একটি চমৎকার উদাহরণ আসলে, এবং আমাদেরকে দেখিয়ে দেয় যে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি সেটি। আমরা এই প্রসঙ্গে মিস্টার রফিকুল ইসলাম, আপনার কাছে যদি আসি, যে এই যে একটা উদাহরণ আপনারা তৈরি করেছেন, এই সংগঠনটি ফাউন্ডেশন হিসেবে 2022 থেকে শুরু করলো, 2014 সাল থেকে কাজ করছে। আপনাদের দীর্ঘ একটি অভিজ্ঞতা কিন্তু তৈরি হয়েছে এবং এমন একটি সেক্টর যেটি সচরাচর উপেক্ষিত আমাদের দেশে। সে কারণে আমরা মনে করছি যে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি পৌঁছাক আমাদের পলিসি মেকার যারা আছে তাদের কাছে। অ্যাট দ্য সেম টাইম আপনারা আরও অনেক রকমের কাজ করছেন, বিশেষ করে আমাদের যেমন কোভিডের কালে আপনারা যেমন একটি দায়িত্ব নিয়ে কাজ করেছেন। এখন আমরা দেখছি যে অসংক্রামক রোগও কিন্তু বাংলাদেশে বেড়েছে, আপনারা থেমে নেই, সেখানেও আপনারা ভূমিকা রাখছেন। ক্যান্সার সহ অন্যান্য যেসব রোগ ব্যাধি আছে সেখানে আপনারা কী ধরনের উদ্যোগ নিচ্ছেন মানুষকে সচেতন করার ক্ষেত্রে? ধন্যবাদ। আমরা প্রথমত যেমন আমরা কোভিডের পরে ডেঙ্গি নিয়ে আমরা অনেক কাজ করেছি, ডেঙ্গি নিয়ে প্রচারণা করেছি, আমরা গীত বানিয়েছি, লোকগীতির মতো করে অ্যাওয়ারনেস করে উঠোন বৈঠক করেছি, এগুলো করেছি। আর অসংক্রামক যে ব্যাধিগুলো আছে সেগুলো কিন্তু শুধু আমাদের না, গ্লোবালিও কিন্তু এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সেটার ভিতরে যেমন ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তারপরে আপনার এছাড়াও অন্যান্য যে জায়গাগুলো ক্যান্সার বিশেষ করে আছে, এটা আছে। এবং ক্যান্সারের ভিতরেও আবার দেখেন যে ডেথ রেট অন ক্যান্সার সেটা আমরা দেখতে পাই, অনেকগুলো স্টাডিতেও আমরা দেখেছি যে সেখানে দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার খুব সাধারণ, এবং এটা যদি প্রাথমিকভাবে যদি এটা চেক করা যায় তাহলে আমরা মর্টালিটি রেটটা অনেক কমায় আনতে পারি। কিন্তু আমাদের কাছে ওই জরিপটা পুরোপুরি নেই যে বাংলাদেশে কতজন ব্যক্তি ক্যান্সার রোগে ভুগছে, কয়টা মেয়ে, স্কুল গোয়িং কলেজ গোয়িং মেয়ে, তাদের পটেনশিয়াল ক্যান্সার নিয়ে তারা বিচরণ করছে। হ্যাঁ, কিছু রিসার্চ হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ওখানে হয়েছে, কিন্তু সেটা কিন্তু 1000-এর নিচে একটা নিয়ে ওটা মানে কোনো স্কেল আপ নাই। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সামনে আমরা নিয়েছি, যে শুধুমাত্র অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো আর হেলথ স্ক্রিনিং করবো। হেলথ স্ক্রিনিংয়ের মাধ্যমে যে জিনিসটা করবো, আপনারা জানেন যে BMI, বডি মাস ইন্ডিকেটর যেগুলো আছে, যে এত হাইট হলে এত ওয়েট হয় বা এত ওয়েট হলে এত হাইট, এই যে হাইট ওয়েটের যে প্রপোর্শনটা আছে, কতটুকু হওয়া উচিত, কতটুকু হলে পরে কনসার্ন একটা ট্রিগার করতে হয়, সেই জিনিসগুলো আমরা কিন্তু এডুকেট করতে পারি এই প্রাথমিক চিকিৎসার মাধ্যমে, 1 নম্বর। দ্বিতীয়ত হলো এই ডায়াবেটিসের জন্য আমরা কিছু স্ক্রিনিং করার এই আরও কয়েকটা আমাদের সংস্থা করছেন, আমরা জানি তাদের সাথে মিলেও কিন্তু তাদের সাথে মিলেও আমরা করতে পারি। আমরা একবার দেশব্যাপী যে আমরা যদি এটা করতে পারি, এটাই যদি একটা
রেকর্ড ডকুমেন্ট হিসেবে আমরা আনতে পারি, তো দ্যাট উইল বি এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফর দ্য গভর্নমেন্ট অলসো। আমরা তো এখন শুধু হাসপাতাল ভিত্তিক রিসার্চ ভিত্তিক কিছু কাজ করছি, এটি কমিউনিটি পর্যায়ে পর্যন্ত কিন্তু কমিউনিটি পর্যায়ে যদি পৌঁছে আমরা যাওয়ার না জন্য করি, কাজ করছেন সেই জায়গাটা থেকে ওইখানে আমাদের রোলটা কমিউনিটি পর্যায়ে আছে। অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম। রুবায়েত খান, কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন এবং আপনাদের যে ফাউন্ডেশনের কাজ তার জন্য শুভকামনা থাকলো। অশেষ ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বেসরকারি যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের সমন্বিত উদ্যোগে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আমাদের প্রত্যাশিত উন্নতি আসুক, সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন। সকলে ভালো থাকবেন।